বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে শেখাবো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতি কি এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। চলো শিক্ষার্থী, প্রথমে আমরা জেনে নিই দুতরফা দাখিলা পদ্ধতিটা কি। দুতরফা দাখিলা পদ্ধতিটি 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি, যিনি ছিলেন একজন প্রসিদ্ধ ইতালীয় গণিতবিদ, তিনি আর্থিক ঘটনাবলীকে সঠিক ও সুচারুরূপে লিপিবদ্ধ করার জন্য দ্বৈত সত্তার কথা বর্ণনা করেন। এটি একমাত্র এখন পর্যন্ত নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি। প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকে। একটি পক্ষ হচ্ছে ডেবিট এবং অপর পক্ষটি হচ্ছে ক্রেডিট। প্রতিটি আমরা জানি কি যে কোনো লেনদেনে তিনি দেখিয়েছেন যে দুটি পক্ষ থাকে। একটি পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী এবং অপর পক্ষটি হচ্ছে সুবিধা প্রদানকারী। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ বিদ্যমান, একটি হচ্ছে সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ হচ্ছে সুবিধা প্রদান করে। যদি পণ্য ক্রয় করে থাকি, আমরা ক্রয় করে থাকি, তাহলে আমি ক্রয় করেছি, কেউ আমার কাছে কি করেছে, বিক্রি করেছে, দুটি পক্ষ বিদ্যমান। কর্মচারীকে বেতন প্রদান করেছি, কর্মচারী বেতন গ্রহণ করেছে, এক পক্ষ বেতন নিয়েছে এবং অপর পক্ষ কি করেছে, বেতন দিয়েছে। এই যে সুবিধা গ্রহণকারী পক্ষটি, সেই পক্ষটিকে হচ্ছে ডেবিট করতে হয় এবং সুবিধা প্রদানকারী পক্ষটিকে সমপরিমাণ টাকায় ক্রেডিট করতে হয়। শিক্ষার্থী, আমরা জেনে নিলাম যে দুতরফা দাখিলা পদ্ধতিটা কি। এখন আমরা শিখব ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। হিসাব হচ্ছে 5 প্রকার। হিসাব কত প্রকার? হিসাব 5 প্রকার। সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ, একটি প্রতিষ্ঠানের সম্পদ কি হতে পারে, বৃদ্ধি পেতে পারে এবং হ্রাস পেতে পারে, উভয় হতে পারে। যদি ধরো আমি আসবাবপত্র ক্রয় করি, তাহলে কি হবে, আসবাবপত্র হচ্ছে একটি সম্পদ। এই সম্পদটা কি করতে পারে, আমার প্রতিষ্ঠানে আসলো বা কারবারে আসলো, সম্পদটা বৃদ্ধি পেল। এখন আসবাবপত্রটা আমি কি দিয়ে ক্রয় করেছি, নগদ টাকা দিয়ে বা নগদ অর্থ দিয়ে ক্রয় করেছি, তখন নগদ টাকাটা কি হলো, কমে গেল। তাই সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে কি করতে হয়, ডেবিট করতে হয়। আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়। আচ্ছা, এখন সম্পদের বৈশিষ্ট্য কি? সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। তাই সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যয়, কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন ধরনের ব্যয় সংগঠিত হয়ে থাকে। এই ব্যয়গুলো কি হয়, যেমন কর্মচারীকে বেতন প্রদান করা হলো, পণ্য ক্রয় করা হলো, এরকম বিভিন্ন ধরনের কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যয় হয়ে থাকে। আর এই ব্যয়গুলো, ব্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। তারপর আসে হচ্ছে আয়। আয়টা হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আমরা জানি কি ব্যবসা প্রতিষ্ঠান বা কারবার প্রতিষ্ঠান পরিচালিত হয় মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে। আর এই মুনাফা অর্জন করার আয় হচ্ছে, মুনাফা অর্জনটা হচ্ছে আয়ের ওই অংশ যেটা হচ্ছে কি ব্যয় বাদ দেওয়ার পরে যে অংশটা অবশিষ্ট থাকে। আর আয় বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট। তাই আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হয় ক্রেডিট, আর আয় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। তারপর আসি হচ্ছে দায়। দায় হচ্ছে, ধরো আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম,
ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে সেটা কি, তাকে আমাদেরকে পরিশোধ করতে হবে একটি নির্দিষ্ট সময় পর। তাকে আমার ওই ঋণের কিস্তির মাধ্যমে ঋণটা পরিশোধ করতে হবে। আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি, বাকিতে পণ্য ক্রয় করলে আমার কাছে কি সৃষ্টি হবে, পাওনাদার সৃষ্টি হবে, আমার কাছ থেকে টাকা পাবে, তাকে আমাকে কি করতে হবে, সেই একটা নির্দিষ্ট সময় পরে সেই পরিমাণ টাকাটা আমার তার কাছে পরিশোধ করতে হবে। আর এই দায়টা যখন বৃদ্ধি পায় সেটা কি হয়, ক্রেডিট হয়। দায়ের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায়, দায় হ্রাস পেলে হচ্ছে ডেবিট। বৃদ্ধি পেলে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে হচ্ছে ডেবিট। তারপর আসি 5 নং-এ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে, আমরা জানি কি প্রতিষ্ঠান এবং কারবার প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুইটি আলাদা বা ভিন্ন সত্তা। এই ভিন্ন সত্তাটা হচ্ছে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে মূলধন আনয়ন করে এবং এটার সাথে মালিকের কি আয় এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু আয় এবং ব্যয় ও যায়, কিন্তু এখানে মালিকানা সত্ত্বে হচ্ছে আমরা মূলত মূলধনটাকে দেখিয়ে থাকি, হিসাবের মধ্যে আমরা মূলধনটাকে মূলত দেখিয়ে থাকি। মূলধনটা হচ্ছে যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, তাই বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং হ্রাস পেলে হচ্ছে ডেবিট হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার দেখব যে হিসাব 5 প্রকার, যেমন সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ আর ব্যয় এই দুইটি হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে হয় কি, ডেবিট হয়, আর হ্রাস পেলে মানে কমে গেলে, আর সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় মানে বাড়ে তাহলে হচ্ছে ডেবিট হয়, আর সম্পদ আর ব্যয় হ্রাস পেলে মানে কমে গেলে হচ্ছে ক্রেডিট হয়। আর আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, এই তিনটি যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয় এবং হ্রাস পেলে হচ্ছে ডেবিট হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিলাম সম্পদ আর ব্যয় এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। এখন এটাকে যদি আমরা একটু সংক্ষেপে লিখে নেই, সম্পদ এবং ব্যয় থেকে সব, সম্পদের হচ্ছে স এবং ব্যয়ের ব। সব যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট, তারপর হচ্ছে সব যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। এখন আসি আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয় থেকে আ, দায় থেকে দ, আর মালিকানা সত্ত্ব থেকে হচ্ছে ম, আদম। এখন এটাকে আমরা সংক্ষেপে কিভাবে প্রকাশ করতে পারি, আদম। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আদম যদি বৃদ্ধি পায় ডেবিট, আদম যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আর আদম যদি হ্রাস পায় সেটা হবে ডেবিট। এখন আসি শিক্ষার্থী, আমরা যদি এভাবে বলি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে সেটা আমাদের মনে রাখার জন্য একটু কঠিন হয়ে যাবে। আর আমরা যদি সংক্ষেপে এটা প্রকাশ করি যে সব যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, সবে সম্পদ, বতে হচ্ছে ব্যয়, তাহলে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, আদম হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসটা একটু কিভাবে লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা যায় সেই জিনিসটা তুলে ধরব। উদাহরণ নং 1, জনাব তাজুল 50,000 টাকা নিয়ে
ব্যবসা শুরু করলেন। জনাব তাজুল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন? 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখন জনাব তাজুল, আমরা জানি কি দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কি শিখেছি? প্রতিটি লেনদেনকে কয়টি পক্ষে বিভক্ত করতে হবে? 2টি পক্ষ থাকতে হবে। এখন একটি পক্ষ আমরা পেয়ে গেলাম 50,000 টাকা, এটা কি নগদ টাকা। আর নগদ টাকাটা কি সম্পদ। নগদ টাকাটা আমার কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে, তার মানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে। একটা হচ্ছে নগদান হিসাব, একটা পক্ষ পেয়ে গেলাম নগদান হিসাব। অপর পক্ষ হচ্ছে জনাব তাজুল 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। আমরা মালিকানা সত্ত্বে কি দেখেছি যে মালিক ব্যবসায় কি করেছেন? মূলধন আনয়ন করেছেন। আর মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় সেটা কি হয়? ক্রেডিট হয়। ব্যবসা যখন শুরু করার জন্য মালিক নগদ অর্থ, আসবাবপত্র যেটা সে কারবারকে প্রদান করে বা ব্যবসা প্রতিষ্ঠানকে প্রদান করে বা আনয়ন করে, সেটা হচ্ছে মূলধন। মূলধন হিসাব। এখন আসি নগদান হিসাব। নগদান হিসাব আমরা একটু আগে বলে দিলাম, নগদান হিসাবটা কি সম্পদ। কারণ কি নগদ টাকাটা আমার প্রতিষ্ঠানে যখন নগদ সম্পদ বৃদ্ধি পায় তখন সেটা আমরা কি করি? ডেবিট করি। তাহলে নগদান হিসাবটা কি হবে? ডেবিট হবে। আর মূলধন হিসাব, যেহেতু জনাব তাজুল 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, জনাব তাজুল ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ নিয়ে এসেছেন, মূলধন এনেছেন, তাহলে মূলধন বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা। তারপর 2 নং উদাহরণে আসি। পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। পণ্য ক্রয় করেছেন 20,000 টাকা। আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে? 2টি পক্ষ নিরূপণ করতে হবে। একটি পক্ষ আমরা পেয়ে গেলাম পণ্য ক্রয় হিসাব। এখন পণ্য ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? পণ্য ক্রয় করলে হচ্ছে ব্যয় হয়, কারণ আমি পণ্য ক্রয় করেছি, পণ্য আমার কাছে এসেছে, কিন্তু আমার কি চলে গিয়েছে? টাকা চলে গিয়েছে। আর যখন আমরা পণ্য ক্রয় করি, ক্রয়টা ব্যয় হয়, কারণ পণ্য বা যে কোনো কিছু ক্রয় করলে আমাদের কি করতে হয়? পণ্য ক্রয় করলে আমাদের সেটা ব্যয় হয়। আমরা একটা জিনিস পেলাম কি? ক্রয় হিসাব। এখন দেখো, এখানে লক্ষ্য করো, এখানে পণ্যটা আমরা কিসে ক্রয় করেছি? নগদ অর্থে ক্রয় করেছি, বাকিতে ক্রয় করেছি, না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে? যেহেতু এখানে বাকিতে বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, সেহেতু সেটাকে আমাকে ধরে নিতে হবে কি আমরা নগদে পণ্যটি ক্রয় করেছি। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব। আচ্ছা, ক্রয় হিসাবটা কেন ডেবিট? কারণ ক্রয় করেছি, আমাদের ব্যয় হয়েছে। ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় যখন বৃদ্ধি পায় সেটা কি হয়? ডেবিট হয়। আর নগদান হিসাব হচ্ছে সম্পদ। ক্রয় করেছি, আমার নগদ টাকাটা চলে গেছে, সম্পদটা চলে গেছে, তাহলে সম্পদ যদি হ্রাস পায় সেটা হয় ক্রেডিট। এখন আসি হচ্ছে 3 নং উদাহরণ। 3 নংয়ে আছে হচ্ছে পণ্য বিক্রয় 10,000 টাকা। এখানেও আমরা একটি পক্ষ পেয়ে গেছি, সেটার নাম হচ্ছে বিক্রয় হিসাব। এটাও তদ্রুপ পণ্য ক্রয়ের মতো, এখানে বাকিতে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাকে নগদে ধরে, এখন বিক্রয় করেছি, আমরা কি পেয়েছি? নগদ অর্থ পেয়েছি। আর নগদ অর্থ পাওয়ার কারণে আমাদের নগদ টাকাটা প্রতিষ্ঠানে এসেছে, আর সম্পদ তাহলে কি হয়েছে? সম্পদটা বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে আমরা আগেই শিখেছি কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট হয়। নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। তাহলে আমাদের সবগুলো শর্ত পূরণ হলো। প্রতিটি লেনদেনের 2টি পক্ষ নির্ণয় করা হলো।
সমপরিমাণ টাকায় ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা হলো। এরপরে আমরা আসি যে আমরা কি শিখেছি, বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করেছে 10,000 টাকা। এখানেও আমরা একটি পক্ষ পেয়ে গিয়েছি ক্রয়। এর আগেই শিখে নিয়েছি আমরা ক্রয় হিসাবটা কি, ক্রয় করলে ব্যয় হয়, আর ব্যয় যখন বৃদ্ধি পায় সেটা কি হয়, ডেবিট হয়। ক্রয় হিসাব ডেবিট। তাহলে আমাদের বাকিতে যেহেতু পণ্য ক্রয় করেছি, এই টাকাটা কি করতে হবে, আমাকে পরিশোধ করতে হবে। আর বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার কি বেড়েছে, পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার সে আমার কাছ থেকে টাকাটা পাবে, তাকে নির্দিষ্ট সময় পরে তাকে আমাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে আরেকটা পক্ষ আমরা পেয়ে গেলাম কি, পাওনাদার বা প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব। এখন পাওনাদারটা কি, পাওনাদারটা কি, পাওনাদার আমার কাছে পাবে, আমি তার কাছে দায়বদ্ধ। পাওনাদারটা তাহলে দায়, দায় হিসাব। তাহলে দায় যদি আমরা জানি কি, দায় যদি বৃদ্ধি পায় সেটাকে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। আর এখানে দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই পাওনাদার বা প্রদেয় হিসাবটা ক্রেডিট হবে। তারপর আসি শিক্ষার্থী 5 নং উদাহরণে, কর্মচারীকে বেতন প্রদান করা হলো 2,000 টাকা। কর্মচারীকে বেতন প্রদান করেছি, আমাকে একটি হিসাব পেয়ে গেলাম আমরা, এই হিসাবের নাম বা একটি পক্ষ, যেটা হচ্ছে বেতন হিসাব। কি কর্মচারীকে কি হিসেবে দিয়েছি আমরা, বেতন হিসেবে দিয়েছি। তাহলে বেতন হিসাব, বেতন করলে, বেতন প্রদান করলে কি আমার প্রতিষ্ঠানে টাকা আসে না টাকা চলে যায়, আমার প্রতিষ্ঠান থেকে বা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি হয়, বেতনটা চলে যায়, নগদ অর্থটা চলে যায়। আর বেতনটা তাহলে কি হয়, আয় হয় না ব্যয় হয়। বেতন প্রদান করা হলে কি অবশ্যই ব্যয় হয়, কারণ আমার নগদ টাকাটা, প্রতিষ্ঠানে নগদ টাকাটা চলে যাচ্ছে। বেতন হিসাব ডেবিট। আর যখন ব্যয় হয় আমরা জানি কি, ব্যয় যদি বৃদ্ধি পায় সেটা কি হয়, ডেবিট হয়। তারপর আসি বেতন। কর্মচারীকে বেতন প্রদান করেছি, কিসে করেছি, নগদ টাকা দিয়ে করেছি। আরেকটা পক্ষ পেয়ে গেলাম, নগদান হিসাব। নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। কারণ কি, নগদ টাকাটা হচ্ছে সম্পদ প্রতিষ্ঠানের জন্য, এই সম্পদটা আমার কি হয়েছে, হ্রাস ঘটেছে। আর সম্পদ হ্রাস ঘটলে সেটা কি হয়, ক্রেডিট হয়। প্রিয় শিক্ষার্থী, হিসাবের যে 5 প্রকার, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, আমি 5টি উদাহরণের মাধ্যমে তোমাদের 5টি হিসাব কিভাবে হ্রাস বৃদ্ধি ঘটলে কোনটা ডেবিট ক্রেডিট হয় সেটা দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা যখন আরো কিছু অঙ্ক করব তখন এই বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা আমরা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত একটা টিপস দিয়েছি, যে সব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আদম হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এই জিনিসটা যদি তোমরা মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। এর মাধ্যমে শুধু যে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা তা নয়, তুমি হিসাবে শ্রেণী বিন্যাস করতে পারবে। তারপর হচ্ছে হিসাবগুলো কোনটা হ্রাস বৃদ্ধি ঘটেছে সেটাও নির্ণয় করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ হলো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সুস্থ এবং সুন্দর ভালো পরিবেশে সবাই থাকো। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে।